আসসালামু আলাইকুম। সবার একটা বার্নিং কোশ্চেন যে ভাইয়া সরকার তো পরিবর্তন হয়ে গেল, এখন তাহলে জিকেতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আমাদের সরকার পরিবর্তন হইলেই বা কোনো কিছু একটা হইলেই কিন্তু জিকের উপর প্রভাব পড়ে। মানে সাম্প্রতিক কোনো ঘটনা বা যেটাই হোক না কেন, কোথায় এসে প্রভাব পড়ে? জিকের উপর। অন্যান্য সাবজেক্ট কিন্তু কোনো সমস্যা নাই, জাস্ট প্রবলেম হয় আমাদের এই জিকে নিয়ে। তো সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তার মানে জিকেতেও এখন কিছু একটা পরিবর্তন হবে। আমি কিসের জন্য এই কথাটা বলতেছি, কারণ দেখো যারা আমরা জানি কিন্তু ইউনিভার্সিটির ভিসি, ডিন, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, এই যাবতীয় যারা থাকে, মেইনলি উপর উপর পর্যায়ে যারা থাকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে যারা থাকে, এরা কিন্তু সবাই যখন যে সরকার থাকে সেই মতদর্শী কিন্তু হয়ে থাকে এবং তাদেরকে কিন্তু কি করা হয়, নিয়োগ দেওয়া হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো তারা যখন থাকে তখন তার সরকারকে তো খুশি করতে হবে, তো সেই অনুযায়ী কোশ্চেন করে। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছিলাম। তো এখন যেহেতু পরিবর্তন হয়েছে, এখন হয়তো বা কি করা হবে, কোশ্চেনটা একটু মানে মাঝারি টাইপ, কোনো একটা ব্যক্তিকে কেন্দ্রিক সবকিছু হবে না, এরকম টাইপ কোশ্চেন করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি জিকে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, মেইনলি আজকে আমরা এটাই আলোচনা করব। এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি না, সবগুলো ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য, কোনো সমস্যা নেই। আর টপিকও আজকে আমরা আলোচনা করবো। এই টপিক যেগুলো আলোচনা করবো আর কি, সেই টপিকগুলো সব ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি জরুরি। এই টপিকগুলো তুমি যদি শেষ না করো তাহলে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়াই উচিত না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমি যদি দেখাই তোমাদেরকে, আমি কয়েকটা টপিক দেখাবো। বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে প্রথম বলা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার। তোমাকে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিসের জন্য? আমরা গত বছর, তার আগের বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতেছি যে সম্প্রতি যদি কোনো একটা ঘটনা ঘটে, সেই সম্প্রতি যে ঘটনা ঘটছে সেখান থেকে কোশ্চেন না আসে, ওই সম্পর্কে বেসিক যে ইনফরমেশন সেখান থেকে কোশ্চেন আসতেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমাদের দেশের আইন কি, এইটাই যা যা আছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, সংবিধানে কি বলা আছে, সবকিছুই আমাদের এখান থেকে পড়তে হবে। তারপরে আইন সম্পর্কিত তথ্য, বিভিন্ন ধরনের যে বিভিন্ন আইন আছে আর কি, বিভিন্ন পারিবারিক আইন, মুসলিম পরিবার, এই টাইপ যে আইনগুলো আছে না, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পড়তে হবে। তার আগে একটা বিষয় কথা বলি আমি, সেটা হইলো আমরা কিন্তু মেইনলি আলোচনা করছি কলা ও সামাজিক অনুষদ, যেটা আর কি এখন একত্র করছে। আগে কিন্তু আলাদা ছিল। আগে আলাদা ছিল, কিরকম আলাদা ছিল? বি প্লাস ডি ছিল, আগে ছিল বি এবং ডি, এখন কি করা হয়েছে? বি প্লাস ডি একত্র করা হয়েছে। বি যেটা, এখানে আর্টসের যে সাবজেক্ট গুলো আছে মানবিকের, সেখান থেকে কোশ্চেন বেশি আসবে এখানে। আর ডি যেটা, ডি হইলো বিভাগ পরিবর্তন, এটা সবার জন্য, আর বি জাস্ট আর্টস এর জন্য ছিল। এখানে আন্তর্জাতিক বিষয়াবলী বেশি আসতো। তার মানে এখন আমাদের কি করতে হবে? এখন কিন্তু আমাদের দুইটা মিলিয়েই পড়তে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আইনের কথা এখান থেকে আসলো আর কি। তারপরে বিরোধপূর্ণ স্থান। তোমরা কিন্তু জানো ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের অনেক বেশি ঝামেলা চলতেছে। আমরা মাঝে মধ্যে তাদের পণ্য বয়কটের ডাক দিই। এটা আমরা কিসের জন্য ডাক দিই? কারণ আমাদের সবচেয়ে বাণিজ্যিক ঘাটতি হলো ইন্ডিয়ার সাথে। আমরা তাদের কাছ থেকে বেশি আমদানি করি, বাট সেই অনুযায়ী তারা আমাদের কাছ থেকে রপ্তানি করে না। মানে তারা যেটা করবে সেটা হলো আমদানি, আমাদের কাছ থেকে যেটা হবে সেটা হলো রপ্তানি, সেটা করে না। এই যে বাণিজ্যিক ঘাটতি, এই জন্য কিন্তু আমরা বারবার আন্দোলন করি যে আমরা কি করব, ইন্ডিয়ান পণ্য বয়কট করবো। বয়কট তো আমরা সব করতে পারবো না, বাট কিছু করলেও হয়তোবা বাণিজ্যিক সমতা হবে। তো ইন্ডিয়ার সাথে আমাদের যে বিরোধপূর্ণ স্থান আছে, মেইনলি আমি এখানে সীমান্তের কথা বলতেছি। আমাদের যে চর রয়েছে, নদী রয়েছে, বিভিন্ন স্থান রয়েছে, এই যে বিরোধপূর্ণ যেগুলো, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আমি যদি বলি, ফেনীর বিলোনিয়া রয়েছে, তারপরে হারিয়া ভাঙ্গা রয়েছে, তারপরে আমাদের ওই যে পূর্বশা নিউমুর দ্বীপ যেটা আর কি, সেটা নিয়ে বিরোধ রয়েছে। তো এগুলো আমাদের পড়তে হবে। তারপরে জাতীয় বিষয়াবলী, এটা অবশ্যই পড়তে হবে। জাতীয় বিষয়াবলীর মধ্যে কি পড়তেছে? আমাদের জাতীয় সঙ্গীত, এটার স্ট্রিটা পড়তে হবে, যেহেতু জাতীয় সঙ্গীতে কিন্তু মাঝখানে অনেক আলোচনা আসলো যেটা পরিবর্তন করা হবে নাকি করা হবে না, এগুলো নিয়ে আর কি। তো জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, তারপরে মনোগ্রাম, জাতীয় পতাকা, এই সবগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে জাতীয় ফোন নাম্বার, আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম বিভিন্ন ফোন নাম্বার থেকে কোশ্চেন আসে যে এটার ফোন নাম্বার কি হবে। জাতীয় যেগুলো রয়েছে সেবা, এই সেবার ফোন নাম্বারগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী, এখনো কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী অনেক বেশি আলোচনায় রয়েছে। তারা সবসময় আদিবাসী দাবি করতেছে, আমরা বলতেছি না, তারা হলো কি ক্ষুদ্র নিগোষ্ঠী। সংবিধানে কোথাও আদিবাসীর কথা উল্লেখ নাই, সংবিধানে নিগোষ্ঠী উল্লেখ করা হয়েছে। তারা হলো ক্ষুদ্র নিগোষ্ঠী, আমরা বৃহত্তম নিগোষ্ঠী। আচ্ছা, তারপরে যদি আমি বলি ভৌগোলিক বিষয়াবলী অবশ্যই লাগবে। আমাদের দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে, বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সীমান্ত রয়েছে। আমাদের সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে, বিরোধপূর্ণ স্থান যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সব ভালোভাবে পড়ে নিতে হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার আঞ্চলিক নাম, বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন রকমের আঞ্চলিক নাম রয়েছে। যেমন আমাদের পঞ্চগড় যেটা,
তারপরে এই যে পটুয়াখালী, এগুলো কিন্তু আঞ্চলিক নাম রয়েছে, পটুয়াখালী, সাগরকন্যা, পঞ্চগড়, হিমালয়ের কন্যা, এই টাইপ যে ইনফরমেশন গুলো রয়েছে। তারপরে সিলেট, চট্টগ্রাম, 12 আউলিয়ার দেশ সিলেট, 360 আউলিয়ার দেশ, এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু পড়তে হবে। নদ নদী পাহাড় গুরুত্বপূর্ণ স্থান, নদ নদী পাহাড় গুরুত্বপূর্ণ স্থান সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে। বাংলাদেশ, তারপরে মিয়ানমার, ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী কয়টা, এই যে ইনফরমেশন গুলো, কোন নদীর উৎপত্তি কোথায় হয়েছে, মিলিত কোথায় হয়েছে, উপনদী, শাখা নদী, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমি বলি প্রথম ঘটনা, বিভিন্ন যে প্রথম ঘটনা আছে না, প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, এই টাইপ যে ঘটনাগুলো আছে আর কি, প্রথম যেটা, এই ইনফরমেশন গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর প্রথমের সাথে যদি নারী যুক্ত হয়, এটা তো আর কথাই নাই, যদি নারী যুক্ত হয় তাহলে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি আমি দেখাই ইতিহাস সম্পর্কিত যে ব্যাপারটা, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার যে ইতিহাসটা রয়েছে, এটা যে যারা শাসক রয়েছে, এই গুরুত্বপূর্ণ শাসকের কর্ম এবং কোন বংশের কোন রাজা বা সম্রাট শ্রেষ্ঠ ছিল, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা আমাদের পড়তে হবে। অ্যানশিয়েন্ট হিস্ট্রি আমরা কই থেকে পড়বো? ডিরেক্ট আলেকজান্ডার যে ভারতবর্ষ আক্রমণ করছিল তারপরে থেকে আমরা পড়া শুরু করে দেবো। মানে আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণ, মৌর্য শাসন, তারপরে গুপ্ত শাসন, পাল শাসন, সেন শাসন আমল, তাহলে আমাদের কি হবে? প্রাচীন বাংলার ইতিহাসটা কমপ্লিট হয়ে যাবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এই যে লক্ষণ সেনকে আক্রমণ করলো, লক্ষণ সেন পরাজিত বরণ করে পালিয়ে চলে গেল, তার মধ্যে দিয়ে কি হয়েছে? আমাদের প্রাচীন বাংলার যে ইতিহাসটা, প্রাচীন বাংলার ইতিহাসটা সমাপ্ত হয়ে মধ্যযুগের সূচনা হয়েছে। মধ্যযুগে আমরা দেখতে পাই সবগুলো শাসকই প্রায় মুসলিম শাসক, এবং শেষের দিকে আমরা দেখতে পাই কাদেরকে? ব্রিটিশদেরকে আমরা দেখতে পাই। এবং ব্রিটিশদের সাথে যখন আমাদের কি হয়েছে? পলাশির যুদ্ধ হয়েছে, তার মাধ্যমে আমরা কি হয়েছি? আধুনিক যুগে উত্তরণ করেছি মধ্যযুগ থেকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো মুসলিম শাসন আমলের মুঘল শাসকগণ, শেরশাহ সহ অন্যান্য যারা ব্যক্তিবর্গ আছে, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশ শাসন আমলটা আমাদের পড়ে নিতে হবে। ব্রিটিশ শাসন আমল মেইনলি আমাদের ধরতে গেলে আমরা বলতে পারি যে 1757 পর থেকে শুরু হয়েছে। অফিসিয়ালি এটা 1765 সাল থেকে শুরু হয়ে গেছে, যখন দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে, তখন থেকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হয়ে যায়। আর ব্রিটিশরা যখন আমাদের এখানে শাসন করছে, তখন আমরা কোন যুগে ছিলাম? তখন আমরা আধুনিক যুগে ছিলাম। মধ্যযুগের শেষের দিকে এসে তাদের যে তৎপরতা যেটা, সেটা বেড়ে গিয়েছিল, আর তারা যখন শাসন করা শুরু করছে, সেটা আধুনিক যুগের মধ্যে পড়ে যায়। আমরা যদি যুগকে ভাগ করি, এই যুগ কিন্তু পৃথিবীর সবগুলোর সাথে মিলবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মধ্যযুগ, আধুনিক যুগে উত্তরণ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর পাকিস্তান আমল, এটা তো আমাদের মাস্ট ফলোই করতে হবে। ব্রিটিশ শাসন আমলের মধ্যে যদি আমি কিছু কথা বলি, ব্রিটিশ শাসন আমলের যে ব্যাপারগুলো রয়েছে, গভর্নর জেনারেল, ভাইসরয়, এদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, এটা আমাদের মাস্ট ভালোভাবে পড়তে হবে। এটা অবশ্যই কিন্তু পড়তে হবে। কোন গভর্নর জেনারেল, কোন ভাইসরয় কোন কাজটা করেছে, তাদের যে কৃতিত্ব যেটা, সেটা আমরা যেমন শাসক পড়ে আসলাম প্রাচীন বাংলার ইতিহাসে, যে কোন শাসক কি কাজ করেছে, কোন শাসক শ্রেষ্ঠ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপরে পাকিস্তান শাসনামলটা তো আমাদের ইতিহাসের সাথে জড়িত, যদিও পাকিস্তান শাসনামলের বেশিরভাগ ইনফরমেশন পড়া হয়তো বঙ্গবন্ধু কেন্দ্রিক, বাট এখন আমরা সবকিছু মিলিয়েই পড়বো আর কি। তো দেখেন, আমাদেরকে মুজিববাদ গিলাতে গিলাতে এমন একটা বাজে অবস্থা করে ফেলতেছিল, যেটার ফল এখন ভোগ করতেছে। সেই সময় থেকেই যদি সমালোচনামূলক ইতিহাস পড়া হইতো, ভাই একটা মানুষ সে কি ভুল করতে পারে না? অবশ্যই ভুল করতে পারে, তো তাকে নিয়ে কিসের জন্য আমরা সমালোচনা করতে পারবো না? তাকে নিয়ে যদি একটা কথা বলি, কথা বলতেই দেওয়া হচ্ছিল না সেই সময়, এরকম ব্যাপারটা ছিল, যার কারণে এখন যে ভালো কাজকর্মগুলো আছে, সেগুলো কি হয়ে যাচ্ছে? আড়ালে চলে যাচ্ছে। এটা দুঃখজনক একটা ব্যাপার। তো পাকিস্তান শাসন আমলের ভাষা আন্দোলনের সাথে জড়িত যে ব্যক্তিবর্গগুলো রয়েছে, সব আমাদের পড়তে হবে। মেইনলি ভাষা আন্দোলন আমাদের 1947 সাল থেকে শুরু হয়ে যায়, অফিসিয়ালি এন্ড হয় 1956 সালে, যখন পাকিস্তানের সংবিধান কার্যকর হয় এবং ওই সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। আর মেইনলি ভাষা আন্দোলন দুইটা সাল কেন্দ্রিক হয়েছে, একটা হলো 1948 আর একটা হলো 1952। এই সালগুলোর ইনফরমেশন পড়তে হবে। তারপরে যদি আমি বলি 54 যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে 66 6 দফা, এগুলো আমাদের পড়তে হবে। এটার সাথে বঙ্গবন্ধু জড়িত, 54 যুক্তফ্রন্ট নির্বাচনের সাথে বঙ্গবন্ধু জড়িত। এখানকার যে মন্ত্রী ছিল, তার মধ্যে কনিষ্ঠতম মন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে ৭০-এর নির্বাচন পুরোটা ঘিরে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুজিবনগর সরকার সহ সেক্টর যে রয়েছে, তারপরে আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে, কোন দেশ কখন স্বীকৃতি দিয়েছে, আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান, তারপরে স্বীকৃতি দিয়েছে ভারত। এই টাইপ ইনফরমেশন গুলো আমাদের পড়ে নিতে হবে, যে প্রথম ইউরোপের দেশ কোনটা, আরব দেশ কোনটা, অনারব মুসলিম দেশ কোনটা, মুসলিম দেশ কোনটা, ইনফরমেশন গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এই যে মহান মুক্তিযুদ্ধ, যেটা যদি আমি আগে ওগুলো বলে ফেললাম, মহান মুক্তিযুদ্ধ বা মুক্তির সংগ্রাম, সংবিধান অনুযায়ী আমরা কি বলবো? মুক্তির সংগ্রাম বলবো, কারণ আমাদের সংবিধানে যে একটা প্রস্তাবনা রয়েছে, সেখানে উল্লেখ করা আছে জাতীয় মুক্তির সংগ্রাম করেছি আমরা আর কি, এইরকম ইনফরমেশন। আচ্ছা,
ঠিক আছে, তো এইটা মুক্তি সংগ্রাম বা মুক্তিযুদ্ধ যেটা, এখানকার ইনফরমেশন গুলো আমাদের পড়তে হবে। মেইনলি আমাদের মুক্তিযুদ্ধটা কখন থেকে শুরু হয়? মেইনলি শুরু হয় আমাদের মার্চ মাস থেকে। এই মার্চ মাসের যত ইনফরমেশন গুলো আছে সবগুলো আমরা পড়ে নিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মার্চ মাস থেকে শুরু করে একবার ডিসেম্বর পর্যন্ত। বিজয় পরবর্তী রাজনীতি, এই যে আমরা বললাম যে কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই যে বিজয় পরবর্তী রাজনীতি মানে 72 সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10 জানুয়ারি দেশে ফিরে আসলো, তারপরে তিনি কি হয়ে যান, তারপরে 11 জানুয়ারি বৈঠক করছে, 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়ে যায়। তিনি ছিল রাষ্ট্রপতি, তিনি কি করলেন, সংসদীয় গণতন্ত্র চালু করলেন। আমরা শারমিন আহমেদ অর্থাৎ তাজউদ্দিন আহমেদের মেয়ের যে বইটা লেখা আছে নেতা ও পিতা, এই বই থেকে আমরা কিন্তু জানতে পারি যে সত্য মিথ্যা আমরা জানি না, যেহেতু উনি লিখছে আর কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলো এবং তাজউদ্দিনের কানে কানে বললো যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হবো, তারপরে তিনি কি করলো, সংসদীয় গণতন্ত্র চালু করলো, সবকিছু ঠিকঠাক আছে। পরে যে আবার কি করলো, 74 সালে আবার বাকশাল গঠন করলো, বাকশাল গঠন করে তিনি আবার রাষ্ট্রপতি হইলো। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক বেশি সমালোচিত। তো আমাদের এই ইনফরমেশন গুলো অবশ্যই পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। বিশেষ করে 72 পরবর্তী রাজনীতি বঙ্গবন্ধুকে অনেক বেশি সমালোচিত করে। তার আগের যে ইতিহাসগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ভালো ছিল। তো আমরা যে এখন বলতে পারি এরকম যে যারা আন্দোলন করেছিল আর কি, তারা এখন তাদের যে রূপটা দেখাচ্ছে সেটা অন্যরকম, আমি উল্লেখ করে বলবো না এরকম, বাট তারা কিন্তু অনেকে এরকম দেখাচ্ছে আর কি। তারপরে সংবিধানটা পড়তে হবে আমাদের। দেশটা স্বাধীন হয়েছে, এখন দেশটা কিভাবে চলবে, কিভাবে চলবে এটা কিসের উপর নির্ভর করবে, দেশে একটা কি থাকতে হবে, আমাদের সংবিধান থাকতে হবে। তো এই যে সংবিধান রচনা, এটার সাথে জড়িত যে ব্যক্তিগুলা, সংবিধান রচনা কমিটি, তারপরে গণপরিষদ, গণপরিষদের প্রধান কাজই হইলে কি করা, সংবিধান রচনা করা। এগুলোর সাথে যে জড়িত ব্যক্তিবর্গগুলো, এগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। সংবিধানে কতজন স্বাক্ষর করে নাই, সংবিধানের অনুচ্ছেদ কতটি, তফসিল কতটি, কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, অধ্যায়, তারপরে মূলনীতি, এগুলো সব আমাদের কিন্তু পড়ে নিতে হবে। তারপরে সাম্প্রতিক বিষয়াবলী, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিষয়াবলী মানে এই যে খেলাধুলা, এখন যে খেলাধুলা হচ্ছে আর কি, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু অলিম্পিক হয়ে গেছে, প্যারিসে যে অলিম্পিকটা হইলো, মেবি এটা 34তম ছিল। আচ্ছা, তারপরে পুরস্কার পড়তে হবে, নোবেল, জাতীয় অন্যান্য পুরস্কার যেগুলো রয়েছে, আন্তর্জাতিক প্রোগ্রাম যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। এই যে ডক্টর ইউনূস কোন দেশের সাথে চুক্তি করতেছে কিনা, কার সাথে কিরকম আলোচনা করতেছে, কোথায় যাচ্ছে, এই টাইপ যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু আমাদের জন্য ভালোভাবে পড়ে নিতে হবে। আর ডক্টর ইউনূস সম্পর্কেও অবশ্যই পড়তে হবে। আসবে কিনা আমরা জানি না, বাট পড়তে হবে। তো এখন যদি আমরা ডক্টর ইউনূসকে নিয়ে পড়ে থাকি, তাহলে কি হয়ে গেল, সে আগের মতো হয়ে গেল। আগের যেমন আমরা বঙ্গবন্ধু নিয়ে পড়ে থাকতাম, এখন আবার ইউনূসকে নিয়ে। তো বাংলাদেশে তাহলে উন্নতি হইলো কই ভাই? তো এরকম তো করা যাবে না, সব জায়গা থেকে কোশ্চেন করতে হবে। এটা বলে লাভ নাই, টিচাররা যা করবে সেটাই। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, দেশীয় যে স্থাপনাগুলো রয়েছে, আমাদের বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো রয়েছে, যেগুলোর কাজ হচ্ছে, যেখান থেকে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা মেরে দিয়েছে, সেগুলো পড়তে হবে। আগামীতে ঘটবে এমন ঘটনা, বিভিন্ন খেলাধুলা, বিশেষ করে অলিম্পিক, যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, এগুলো আগামীতে কবে কোথায় ঘটবে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার বিশ্বকাপ, আগামী বিশ্বকাপ যেটা হবে 26, সেটা কোথায় ঘটবে, ইনফরমেশন গুলো আমাদের জন্য প্রয়োজন। প্রধানমন্ত্রীর ভাষণ, প্রধানমন্ত্রী রিলেটেড সাম্প্রতিক তথ্য, আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখছি যে প্রধানমন্ত্রী রিলেটেড প্রশ্ন আসছে। তো এখন যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সম্পর্কে প্রশ্ন আসতে পারে। দেশের মেগা প্রজেক্ট, এটা বললাম আমি, সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক আবিষ্কৃত কোনো বিষয়, তারপরে বাজেট, রেমিটেন্স, রেমিটেন্স সম্পর্কে আমাদের পড়তেই হবে, রেমিটেন্স অনেক বেশি আলোচনায় ছিল। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। বাজেট সম্পর্কেও পড়তে হবে আমাদের। তারপরে অন্যান্য, আমি আন্তর্জাতিক বিষয়গুলিটা একটু শেষ করে দেই। আন্তর্জাতিক বিষয়গুলি আমরা আগে কিন্তু বলছি যে আগে কিন্তু বি এবং ডি আলাদা আলাদা ছিল, এখন কি করা হয়েছে, একত্র করা হয়েছে। এই যে আন্তর্জাতিক বিষয়াবলী যেটা, এর মধ্যে রয়েছে সংস্থা, বিভিন্ন দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান, সভ্যতা, তারপরে বিপ্লব, যুদ্ধ, ঐতিহাসিক স্থান, বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ উক্তি প্রণালী, এই যাবতীয় যতগুলো এখানে আছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এখান থেকে সবগুলো পড়ে নেবেন। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সংস্থা, বিভিন্ন দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান, সভ্যতা, বিপ্লব, যুদ্ধ, ঐতিহাসিক স্থান, বিখ্যাত ব্যক্তি ও গুরুত্বপূর্ণ উক্তি এবং প্রণালী, এই কয়েকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অন্যান্য কিছু রয়েছে, বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, অর্থনীতি, উক্তি, সমাজ রিলেটেড প্রশ্ন। তো কি হয়েছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখি দুই একটা কোশ্চেন কি করা হয়েছে, সমাজ থেকে আসছে, নয় অর্থনীতি থেকে আসছে, নয় সাহিত্য থেকে আসছে, না হয় আইসিটি থেকে আসছে। দেখেন আইসিটি এটা আপনার ছিল, পারবেন, সমস্যা নেই। সাহিত্য এটা পড়লেই পারবেন, লিটারেচার যে অংশটা রয়েছে, আপনি যখন অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দেবেন তখনও কিন্তু লাগবে এটা, তো এটা আপনি পড়বেন। অর্থনীতি অনেকের ছিল না, সমাজ রিলেটেড প্রশ্ন এটাও মাঝে মধ্যে পারা যায়, পারা যায় না। তো দেখেন এই কয়েকটা বিষয়ের মধ্যে আপনি যদি মনে করেন যে আমি অর্থনীতি 1 মার্কের জন্য অর্থনীতি বইটা শেষ করবো, তাহলে তো হবে না ভাই। তুমি 30-এর মধ্যে 25 পাইলে তোমার যথেষ্ট।
আর 5 এগুলোতে বাদ দাও, সমস্যা নাই। বাট গত বছর কোশ্চেন দেখলাম অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। গত বছর কোশ্চেন যেটা ছিল যতগুলো বই আছে, লেকচার, ক্লাস, প্রায় সবগুলো থেকেই 25টা প্লাস কমন ছিল, একেবারে হুবহু। আমার বলতে পারি 28টার মতোই কমন ছিল। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো আন্তর্জাতিক বিষয়গুলি যেগুলো বললাম এগুলো জাস্ট এখান থেকে দেখে নিও, তাহলেই হয়ে যাবে। আর সাম্প্রতিকের যে ব্যাপারটা আছে এটা নিয়ে টেনশন করতে হবে না। সাম্প্রতিক এই চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট দেখতেছো, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে একটা করে সাম্প্রতিক ক্লাস নেব, ওইটা দিয়ে ইনশাল্লাহ কভার হয়ে যাবে সবকিছু। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো, তো বই অ্যাকচুয়ালি কি কি লাগবে জিকের জন্য? তোমায় জিকের জন্য যে কোনো একটা বেসিক বই নিতে পারো, খন্দকার জিকে যেটা রয়েছে এটাও তুমি ফলো করতে পারো। তারপরে দেখো খন্দকার জিকে ফাইনাল সাজেশন যেটা আর কি পাওয়ার পেলে, অর্থাৎ তোমার কি করতে হবে এখন, আমি বলতেছি দেখে তোমার কিনতে হবে এমন কিন্তু না, তোমার দেখে যেটা ভালো লাগবে তুমি সেটা নিবা ভাই, আই ডোন্ট কেয়ার। তো দেখো ব্যাপারটা কি হয়েছে, জিকের জন্য তোমার আমরা যে টপিকস গুলো বললাম, তোমার কোচিং এর লেকচার শিট হোক বা টিচারের লেকচার শিট বা যেইটাই হোক না কেন, টিচারের কাছে পড়ো পার্সোনালি বা যেইটাই হোক না কেন, আমরা যে টপিক ছিলাম এই টপিকস গুলো শেষ করতে হবে। শেষ করার পর প্রচুর পরিমাণে তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এগুলোর উপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং শেষে যে কি করতে হবে, জাস্ট গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে, ইনফরমেশন গুলো রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে। এরকম করে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। বইগুলো দেখতে পারো, খন্দকার জিকে রয়েছে, তারপর খন্দকার ফাইনাল সাজেশন রয়েছে, আর আমাদের যে লেকচার শিট যেগুলো রয়েছে, আমরা যে পেইড বেসে ক্লাস নেই সেটার উপর নোট করা হয়। তুমি যদি বেসে নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমাদের গ্রুপগুলোতে দেখতে পারো। তো যে ইনফরমেশনগুলো আমরা ক্লাসে দেই এগুলো জাস্ট কি করতে হবে, নোট করতে হবে সুন্দর করে। এই নোটগুলোই পরবর্তীতে তুমি রিভাইজ দিবা। এখন হাতে অনেক সময় যারা ব্যাচের স্টুডেন্ট দেখতেছো তোমাদেরকে বলতেছি ভাই নোটগুলো সুন্দর করে পড়িও। এখন নোটগুলো পড়লে পরবর্তীতে এগুলো জাস্ট পরীক্ষার আগে দেখে যেতে পারবা। যখন তুমি একটা বই দাগিয়ে দাগিয়ে পড়বা বা একটা বিষয় নোট করে পড়বা, তখন তুমি যখন এই খাতাটা বের করো তখন তোমার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্ট লেভেল হাই হয়ে যাবে। কিসের জন্য হাই হয়ে যাবে, তোমার তখন মনে করবে আচ্ছা এই বিষয়টা তো আমি কি করছিলাম, নোট করছিলাম, এই বিষয়টা আমি পড়ছিলাম, দাগানো আছে। তার মানে দেখো তোমার মধ্যে মনোবল চলে আসে, আর মনোবল যখন চলে আসবে তখন পারবা। আর ইচ্ছাই কিন্তু শক্তি, ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যারা এখানে নতুন আছো, দেখো ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের একটা ব্যাচ আছে, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1। আর যারা ফার্স্ট টাইমার দেখতেছো আর কি, তোমাদের জন্য আরেকটা বিষয়, সেটা হলো বিউপিএফএডাবলএস এফটিএফএলএস ফাউন্ডেশন 1। তো ব্যাপারটা কি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যেটা, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমারদের জন্য। ফার্স্ট টাইমারদের জন্য মানে আমাদের ব্যাচে যতগুলো কোর্স আসবে এই অ্যাডমিশন 2025 সাল, যতগুলো কোর্স আসবে সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। তার মানে এখন থেকে শুরু করে জিএসটি পর্যন্ত যত পরীক্ষা হবে সবগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এখন ধরো ঢাকা ইউনিভার্সিটি স্টাইলে পড়ানো হচ্ছে, যদি ঢাকা ইউনিভার্সিটির আগে বিউপি পরীক্ষা হয়, সচরাচর বিউপি হয়ে থাকে আর কি, তো বিউপি যদি হয় আমরা বিউপি স্টাইলে তোমাদেরকে পড়াবো। তার মানে জিকে যে ইংলিশটা রয়েছে, তারপর ইংরেজি, গণিত, এই যে ইনফরমেশন যেগুলো লাগবে আর কি, সেগুলো কিন্তু তোমাদেরকে আমরা পড়াবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। মেইনলি কিন্তু এফএডাবলএস এফট্রিপলএস এর জন্য, গণিত এর মধ্যে আসবে না। যদি আমরা এফবিএস নিয়ে কথা বলি সেটা পরের বিষয়। আচ্ছা, তারপরে জিউ পরীক্ষা আর কি, জাবি পরীক্ষা, ডিউ পরীক্ষা, আরইউ পরীক্ষা, এগুলোতেও কিন্তু আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে পড়াবো। তার মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আমাদের কোচিং থেকে একটা করে কোর্স লঞ্চ হবে, মানে ফুল যেটা, আর সেটা তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তার মানে আজকে যদি একটা বাংলাদেশের নদ নদীর উপর ক্লাস করো, এই নদ নদীর উপর ক্লাস তুমি আরো কিন্তু 4 থেকে 5টার মতো পাচ্ছ। যদি তারা বেশি গ্যাপ দিয়ে পরীক্ষাটা নেয় তাহলে তুমি 5টার মতো একটার উপরই কিন্তু ক্লাস পাচ্ছ। একটার উপরই তুমি একটা পরীক্ষা যেগুলো, সেগুলো তুমি 3 থেকে 4 বার করে পাচ্ছ। তুমি তোমার প্রিপারেশনটা কত স্ট্রং হবে একটাবার ভাবো। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আমাদের কিন্তু ক্লাস এক্সাম যেটা এটাও হয়, আবার মেমোরাইজিং এক্সাম যেটা সেটা হয়। মেমোরাইজিং এক্সাম আমাদের 2 দিন এবং 3 দিন পর পর হয় আর কি। আর ক্লাস টেস্ট এটা 1 থেকে 5টা ক্লাস হয়ে যাওয়ার পর হয়, 5টা ক্লাস পর পর আমাদের ক্লাস টেস্ট হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখান থেকে তুমি নিজের প্র্যাকটিস করতে পারবা আর কি। ব্যাপারটা কি হয়েছে, আমাদের এক্সাম যেটা রয়েছে একটা ডিভাইস থেকে সর্বোচ্চ তুমি 3 বার দিতে পারবা। তার মানে একটা এক্সাম তুমি 3 বার দিতে পারবা। আসলে বিষয়টা বুঝতে পারছো। তোমার যদি মনে হয় তুমি আরো এক্সাম দিবা তাহলে কি করতে হবে, তোমার বাবার ফোন থেকে এক্সামটা লিংক কপি করে জাস্ট করো, তাহলেই হয়ে যাবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বিউপিএফএডাবলএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1 এটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার সেটা এনশিওর করার জন্য এই যে বিকাশ নগদ রকেট নাম্বারটা রয়েছে, এই নাম্বারে জাস্ট নক দি ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিলেই তোমাকে অ্যাড করে নেওয়া হবে, কোনো সমস্যা নেই। দেখো আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, আমি আছি, আবির আছে, মাঝখানে 3টা আপুকে দেখতেছো, দিলরুবা দিনা আপু ম্যারিট 17, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, পৃথা আপু ম্যারিট 210, ঢাকা ইউনিভার্সিটি, তাসনিম আপু ম্যারিট 27, রাজশাহী ইউনিভার্সিটি। এনারা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট ছিল। তো কি হবে, এনাদেরকে আমি কিসের জন্য দেখাচ্ছি,
দেখাচ্ছি কারণ তুমি যখন আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাবে তোমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হবে, যার মাধ্যমে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো, কানেকশন রাখবো তোমাদের সাথে। তোমার যে কোনো কোশ্চেনের সমস্যা জাস্ট আমাদেরকে তুমি দিয়ে দেবা স্ক্রিনশট, যে ভাই আমি জায়গায় বুঝতেছি না, আমাকে একটু সলভ করে দেন, তাহলে সেটা আমরা তোমাদেরকে সলভ করে দেবো। কনফিউশন কোশ্চেনে তোমার টাইম ওয়েস্ট হবে না। আচ্ছা, তারপর যদি বইগুলোর কথা বলি আর কি, ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন কোন বই লাগবে তোমার, অ্যাকচুয়ালি দেখো এখানে কয়েকটা বই দেওয়া রয়েছে। খন্দকার জিকে যেটা, এটা পরিবর্তন হয়েছে। অভিযাত্রী, এটিএম যেটা, এগুলো চেহারা পরিবর্তন হয়েছে। তোমার মেইনলি যে বিষয়টা সেটা হলো লাস্ট এডিশন যেটা আসছে সেই ডিজাইনটা তুমি নিয়ে নেবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এই যে ব্যাপারটা, আমি আবার বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যে আমাদের কোর্স রয়েছে, এটা একবার 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। একের পর এক সবগুলো তোমাদেরকে পড়ানো হবে, কোনো সমস্যা নাই। আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে, আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো আমাদের কাছে কিসের জন্য পড়বা, আমাদের সাকসেস লিস্ট আছে কিনা, এই যে তুমি এই যে নাম্বারটা সরি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো পারফেকশন একটা রয়েছে, মাস্ট বি, তোমার যেটা লাগবে ঢাকা ইউনিভার্সিটির জন্য। মেইনলি আজকে আমরা জিকে নিয়ে আলোচনা করতেছি, আমি জাস্ট বইগুলো দেখালাম আর কি, এই বইগুলো তুমি নিতে পারো। দেখো আজকে আমরা মেইনলি জিকে নিয়ে আলোচনা করতেছি। তো কোশ্চেন ব্যাংক তোমার অ্যাকচুয়ালি কোনটা কোনটা লাগবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু তোমার কয়টা কোশ্চেন ব্যাংক লাগবে জানো? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক লাগবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক লাগবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক লাগবে এবং বিসিএস কোশ্চেন ব্যাংক লাগবে। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া আমরা তো অ্যাডমিশন দিচ্ছি, বিসিএস কোশ্চেন ব্যাংক কেন? ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংকের মধ্যে অনেক মিল পাওয়া যায়, আর এগুলো থেকে কিন্তু অনেক ইউনিভার্সিটি কমন আসে। তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধু কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা? ঢাকা ইউনিভার্সিটিতে যদি দুর্ভাগ্যজনক ভাবে না হয়, তাহলে তো রাজশাহী, জাহাঙ্গীরনগরে দিতে হবে না। সো এগুলো কোশ্চেন ব্যাংক তোমার কিন্তু অবশ্যই লাগবে। তো তুমি এই কোশ্চেন ব্যাংক গুলো নিতে পারো। পানকড়ি কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, এটা অনেক ভালো আর কি, তোমার যেটা ইচ্ছে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো এরকম রেগুলার ভিডিও লিংক সহজেই পেয়ে যেতে এবং লাইভ ক্লাসের লিংক গুলো পেয়ে যেতে পারবা। আমাদের ফ্রি ব্যাচটা রয়েছে, এখানে ভর্তি হওয়া লাগবে না, জাস্ট জয়েন করবা লিংকে, তাহলেই হয়ে যাবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর আমাদের যে চ্যানেলটা রয়েছে ওয়েলান অ্যাডমিশন কেয়ার, এই ওয়েলান অ্যাডমিশন কেয়ার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে তুমি কি করবা, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবা, তাহলে তোমাকে ইংলিশের 10টা বেসিক ক্লাস যেটা রয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আজকে মেইনলি আমি আলোচনা করলাম একটা বিষয় নিয়ে, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির জন্য জিকে তোমার কি কি পড়তে হবে, কি ধরনের পরিবর্তন আসতে পারে। পরিবর্তন দুইটা বিষয়, একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ডিটেলস পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্লাস অন্তর্বর্তীকালীন যে বাজেটটা রয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন মিল রয়েছে নামটা, এগুলো সম্পর্কে পড়তে হবে। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে পড়তে হবে, এই যে মিল রয়েছে যেগুলো, বিভিন্ন আইন সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে। এত গভীরে যাবে না, বাট তুমি একটু পড়বা আর কি আইন সম্পর্কে, যেগুলো নর্মাল কোশ্চেন হয়ে থাকে আর কি, মৌলিক যেগুলো, সেগুলো পড়বা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর বিভিন্ন ধরনের যে পরিবর্তনের কথা বললাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইতিহাস যেটা রয়েছে পাকিস্তানি আমল, সেটা সবসময় বঙ্গবন্ধু কেন্দ্রিক হয়ে গেছে। এই বঙ্গবন্ধু কেন্দ্রিকটা সরিয়ে কি হইতে পারে, এখন একটা মানে সমান জায়গা থেকে, সমঝোতা টাইপ থেকে কোশ্চেন আসতে পারে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো 72 পরবর্তী যে রাজনীতিটা রয়েছে, সেটা একটু ভালোভাবে তোমরা দেখে নিবা, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, কি কি পরিবর্তন, জাস্ট এগুলো পড়ো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত মেইন আলোচনা ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, ওয়েলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।